কন্টেন্টটি এআই এর সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয়। এআই এখানে একটি শক্তিশালী সহকারী, মূল চালক নয়। আজকে আমরা একটা গভীর আলোচনায় বসছি। আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে যা সত্যি ভাবনার মতো। একদিকে আমরা এডওয়ার্ড সাইদের চোখে দেখব কিভাবে পশ্চিমারা প্রাচ্যকে শুধু বোঝার চেষ্টা করেনি, বরং একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে শাসন করারও চেষ্টা করেছে, যাকে বলে ওরিয়েন্টালিজম। ঠিক। অন্যদিকে ইভ্যান ইলিচের চোখে দেখব কিভাবে স্কুল বা এই প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের শেখার ইচ্ছা বা ক্ষমতাকেই হয়তো সীমিত করে দিচ্ছে। হ্যাঁ, প্রাতিষ্ঠানিকতার প্রশ্নটা খুব জরুরি। আর সবশেষে আমরা একটু ডোব দেব ইসলামী ঐতিহ্যের গভীরে। দেখব সেখানকার অর্থনৈতিক চিন্তাভাবনা, ঐতিহাসিক প্রেক্ষাপট, যেমন ধরুন ইবনে খালদুনের বিশ্লেষণ বা ইসলামী আইনের কিছু নীতি। আজকের এই সময় দাঁড়িয়ে যেখানে দেখুন এআই, ক্লিন এনার্জি, বায়ো ইঞ্জিনিয়ারিং দুনিয়া বদলে দিচ্ছে। ঠিক। আবার অন্যদিকে পুঁজিবাদের সংকট, ঋণ, খরচ বৃদ্ধি, অসমতা এসবও তো আছে। তো এই ইসলামী চিন্তা কি কোনো পথ দেখাতে পারে? আমাদের লক্ষ্য হলো এই আপাত ভিন্ন সূত্রগুলোর ভেতরের সংযোগগুলো খুঁজে বের করা, মূল ভাবনাগুলো সহজে তুলে আনা। একদম। এই সূত্রগুলো একদিকে যেমন প্রভাবশালী কিছু কাঠামোকে সামনে আনছে, যেমন প্রাচ্য নিয়ে পশ্চিমা ধারণা বা আধুনিক শিক্ষা ব্যবস্থা, তেমনি ইসলামী সভ্যতার নিজস্ব পথ চলা আর অর্থনৈতিক ভাবনারও একটা চিত্র দিচ্ছে। আমার মনে হয় আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পুরনো কাঠামো আর নতুন সম্ভাবনার পথগুলো খতিয়ে দেখাটা খুব দরকারি। কারণ এই প্রযুক্তিগত উল্লম্ঘনের যুগেও মানবিক মূল্যবোধ, ন্যায় বিচার, এই প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে। ঠিক। চলুন তাহলে এডওয়ার্ড সাইদের প্রাচ্যবাদ বা ওরিয়েন্টালিজম দিয়ে শুরু করি। সাইদ তো বলছেন এটা কেবল প্রাচ্য নিয়ে পড়াশোনা নয়, তাই না? এটা তার চেয়ে অনেক বেশি কিছু। হ্যাঁ, ব্যাপারটা বেশ গভীর। সাইদ আসলে দেখাচ্ছেন এটা পশ্চিমা দুনিয়ার একটা লম্বা প্রক্রিয়া, একটা ডিসকোর্স। মিশেল ফুকোর ধারণা ব্যবহার করে যদি বলি, ডিসকোর্স মানে বয়ান। হ্যাঁ, বয়ান। কোনো বিষয় নিয়ে যেভাবে কথা বলা হয়, যেভাবে জ্ঞান তৈরি হয়, সেটাই ওই বিষয়ের বাস্তবতা বা আমাদের ধারণা তৈরি করে দেয়। সাইদ বলছেন অষ্টাদশ শতাব্দী থেকে ইউরোপ এক রকম তৈরি করেছে প্রাচ্যকে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, এমনকি আমাদের কল্পনার জগতেও। তৈরি করেছে কিভাবে? এর দুটো স্তর আছে সাইদের মতে। একটা হলো সুপ্ত প্রাচ্যবাদ, প্রায় অবচেতনে থাকা কিছু ধারণা, যেমন প্রাচ্য মানেই রহস্যময়, আধ্যাত্মিক, কিন্তু যুক্তিতে কমজোরি, একটু নারী সুলভ, অপরিবর্তনীয়, এই টাইপের। আচ্ছা, স্টিরিওটাইপ আর কি। হ্যাঁ, অনেকটা তাই। আর অন্যটা হলো প্রকাশ্য প্রাচ্যবাদ, যা বিভিন্ন নীতি, গবেষণা, সাহিত্য, ভ্রমণ কাহিনী ইত্যাদির মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু মূল কাঠামোটা পশ্চিম বনাম প্রাচ্য, এই বাইনারিটা থেকেই যায়। পশ্চিম হলো কর্তা, প্রাচ্য হলো কর্ম। পশ্চিম বিচারক, প্রাচ্যকে বিচার করা হয়। সূত্রগুলোতে এর অনেক উদাহরণও আছে। যেমন ধরুন লর্ড ক্রোমারের মতো প্রশাসক। উনি মিশরে বসে ভাবতেন প্রাচ্যবাসীকে শাসন করতে হলে তাদের মন মানসিকতা জানতে হবে। এখানে জ্ঞান আর ক্ষমতা একেবারে হাত ধরাধরি করে চলছে। ঠিক। আবার টি লরেন্সের মতো চরিত্র দেখুন, আরব বিদ্রোহে জড়িয়ে পড়লেন, কিন্তু সেখানেও প্রাচ্যকে নিজের একটা রোম্যান্টিক কল্পনার ছাঁচে ফেললেন, নিজেকে প্রায় মুক্তিদাতার ভূমিকায় দেখলেন। সাহিত্যিক পণ্ডিতদের লেখাতেও একই ধারা। প্রাচ্য যেন একটা মিউজিয়াম, পশ্চিমাদের দেখার জন্য, বিশ্লেষণ করার জন্য। এটা কি সবসময় সচেতনভাবে করা হতো, নাকি এটা সংস্কৃতির এত গভীরে ঢুকে গিয়েছিল যে লোকে বুঝতেই পারত না? আমার মনে হয় সাইদের বিশ্লেষণ অনুযায়ী দুটোই। একদিকে অবশ্যই রাজনৈতিক ও প্রশাসনিক উদ্দেশ্য ছিল, উপনিবেশ টিকিয়ে রাখা, নিয়ন্ত্রণ বজায় রাখা। অন্যদিকে এটা ইউরোপীয় সংস্কৃতির একটা অংশ হয়ে গিয়েছিল। নিজেদের পরিচয়কে আমরা যুক্তিবাদী, আমরা আধুনিক, আমরা উন্নত, এই ধারণাগুলোকে আরও পোক্ত করার জন্য প্রাচ্যকে অপর হিসেবে তৈরি করাটা জরুরি ছিল। এর ফলাফলটা কি দাঁড়ালো? ফলাফল মারাত্মক। প্রথমত, প্রাচ্যের মানুষের আত্মপরিচয় নির্মাণ বা স্বাধীন চিন্তার পরিসরকে এটা সীমিত করে দেয়। দ্বিতীয়ত, পশ্চিম নিজের পরিচয়কে এই অপরের বিপরীতে দাঁড় করিয়ে আরও শক্তিশালী করে। সাইদ একটা মানবিক ব্যর্থতাও বলছেন। মানবিক ব্যর্থতা কেন? কারণ
এই দৃষ্টিভঙ্গি প্রাচ্যের মানুষের অভিজ্ঞতাকে, তাদের ইতিহাসকে, তাদের বৈচিত্র্যকে একটা সার্বজনীন মানবিক অভিজ্ঞতা হিসাবে দেখতেই ব্যর্থ হয়েছে। প্রাচ্যকে একটা জমাট বাঁধা অপরিবর্তনীয় সত্তা হিসাবে দেখা হয়েছে। এই ধারা কিন্তু আজও নানা রূপে টিকে আছে, হয়তো মিডিয়াতে বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা এমনকি প্রযুক্তির ডিসকোর্সেও। তাহলে প্রাচ্যবাদকে বোঝাটা জরুরি, কারণ এটা শুধু ইতিহাস নয়। জ্ঞান কিভাবে ক্ষমতা তৈরি করে, কিভাবে একটা নির্দিষ্ট বয়ান একটা পুরো জনগোষ্ঠীকে প্রান্তিক করে দিতে পারে বা ভুলভাবে উপস্থাপন করতে পারে, তা বোঝার জন্য সাইদের কাজটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের শেখায় কিভাবে প্রভাবশালী ধারণাগুলোকে প্রশ্ন করতে হয়। কাঠামো কিভাবে প্রাচ্যকে একরকম বন্দী করেছে, ইলিচও অনেকটা তেমনই দেখাচ্ছেন। শিক্ষার প্রাতিষ্ঠানিক কাঠামো কিভাবে আমাদের শেখার প্রক্রিয়াকেই বন্দী করে ফেলতে পারে। হ্যাঁ, ইলিচের ডিস্কুলিং সোসাইটির নামটাই তো বলে দিচ্ছে অনেক কিছু। উনি বলছেন স্কুল আমাদের এমনভাবে স্কুলড বা অভ্যস্ত করে তোলে যে আমরা প্রক্রিয়া আর আসল জিনিসটাকেই গুলিয়ে ফেলি। উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন আমরা ভাবি শিক্ষাদান মানেই শেখা, ভালো গ্রেড পাওয়া মানেই ভালো শিক্ষা, একটা সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকা মানেই যোগ্যতা থাকা। ইলিচ বলছেন এই সমীকরণগুলো আসলে ভুল। এগুলো আমাদের মুক্তভাবে শেখার পথে বাধা হয়ে দাঁড়ায়। ইলিচ একে বলছেন প্রাতিষ্ঠানিক মূল্যবোধের মিথ। স্কুল আমাদের মনে এই বিশ্বাস গেঁথে দেয় যে মূল্যবান শিক্ষা কেবল স্কুলের চার দেওয়ালের ভেতরে নির্দিষ্ট সিলেবাস মেনে নির্দিষ্ট পদ্ধতিতে পরীক্ষিত হয়েই পাওয়া সম্ভব। আর যত বেশি সময় স্কুলে কাটানো যায়, যত উঁচু ডিগ্রি পাওয়া যায়, ততই ভালো। এটা তো শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, অন্য ক্ষেত্রেও দেখা যায়। যেমন বেশি হাসপাতাল মানেই ভালো স্বাস্থ্য, বা বেশি আইন আদালত মানেই বেশি ন্যায় বিচার। একদম। ইলিচ এই প্রবণতাকেই প্রশ্ন করছেন। তিনি বলছেন এই ব্যবস্থাগুলো ব্যক্তির নিজস্ব উদ্যোগে শেখা বা অপ্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন বা সম্প্রদায়ের ভেতরে যে স্বাভাবিক আদান প্রদান চলে, সেগুলোকে গুরুত্বহীন করে তোলে, উল্টে সন্দেহের চোখে দেখে। কিন্তু স্কুল তো দরকারি, সবাই তো আর নিজে নিজে সব শিখতে পারে না। ইলিচ স্কুল তুলে দেওয়ার কথা বলছেন না ঠিক, তিনি বলছেন ডিস্কুলিং, অর্থাৎ স্কুলিংয়ের যে মানসিকতা, যে নির্ভরতা, তা থেকে বেরিয়ে আসার কথা। তার মতে স্কুলের একটা শিক্ষা বিরোধী অ্যান্টি এডুকেশনাল প্রভাবও আছে। শিক্ষা বিরোধী কিভাবে? কারণ স্কুল শেখার প্রক্রিয়াকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে দেয়, স্ট্যান্ডার্ডাইজ করে। সবার জন্য একই পড়া, একই পরীক্ষা। এতে ব্যক্তির নিজস্ব কৌতূহল, তার প্রশ্ন করার ক্ষমতা, তার নিজের মতো করে শেখার যে স্বাভাবিক ছন্দ, সেটা হারিয়ে যায়। বিশেষ করে যারা একটু অন্যরকমভাবে বা যাদের শেখার গতি আলাদা। ঠিক। আর বিশেষ করে দরিদ্র বা প্রান্তিক মানুষদের জন্য প্রাতিষ্ঠানিক যোগ্যতাই সাফল্যের একমাত্র স্বীকৃত পথ হয়ে দাঁড়ায়। ফলে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বা নিজেদের পারিপার্শ্বিকতা থেকে শেখার আত্মবিশ্বাস বা সুযোগ দুটোই হারিয়ে ফেলে। ইলিচ তাই বিকল্প ব্যবস্থার কথা ভেবেছিলেন, যেমন লার্নিং ওয়েব, যেখানে মানুষ সরাসরি অন্যের কাছ থেকে দক্ষতা শিখতে পারে, বা জ্ঞান ও তথ্যের ভাণ্ডার সবার জন্য উন্মুক্ত থাকবে। আজকের দিনের ইন্টারনেট বা অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলো কি কিছুটা সেই দিকে ইঙ্গিত করে? যদিও সেখানেও আবার নতুন ধরনের প্রাতিষ্ঠানিকতা তৈরি হচ্ছে। হ্যাঁ, সেই ঝুঁকিটা অবশ্যই আছে। তবে মূল কথাটা হলো শেখাটা একটা জীবন্ত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হওয়া উচিত। কোনো প্রতিষ্ঠানে দেওয়া সার্টিফিকেটের মধ্যে আটকে থাকা উচিত নয়। এই যে প্রাতিষ্ঠানিক নির্ভরতা আর প্রক্রিয়াকে সারবস্তু ভেবে ফেলার প্রবণতা, এটা আমাদের সমালোচনামূলক চিন্তাভাবনাকেও হয়তো ভোঁতা করে দেয়। এই বিষয়টা কিন্তু আমাদের আজকের পৃথিবীর জন্য খুব প্রাসঙ্গিক। একদিকে প্রযুক্তির এত দ্রুত পরিবর্তন, এত তথ্যের প্রবাহ, অন্যদিকে এই প্রাতিষ্ঠানিক জড়তা। তাহলে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা বা জ্ঞান আমরা কিভাবে অর্জন করব? এখানেই হয়তো আমাদের আলোচনার তৃতীয় সূত্র, অর্থাৎ ইসলামী ঐতিহ্য থেকে উঠে আসা ধারণাগুলো একটা অন্যরকম আলো ফেলতে পারে। সাইদ বা ইলিচ যেমন পশ্চিমা প্রভাবশালী কাঠামোগুলোর সমালোচনা করেছেন, তেমনি ইসলামী ইতিহাস ও অর্থনৈতিক চিন্তাধারা হয়তো আমাদের একটা ভিন্ন বা তুলনামূলক পার্সপেক্টিভ দিতে পারে। কিভাবে? ইসলামী অর্থনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলো কি? বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে। প্রথমত, এবং সম্ভবত সবচেয়ে পরিচিত হল রিবা বা সুদ নিষিদ্ধকরণ। ইসলাম ঋণের ওপর সুদ, রিবা আন্নাসিহা, এবং কিছু অসম বিনিময়কে রিবা আল ফাদল কঠোরভাবে নিষিদ্ধ করেছে। এর কারণটা কি?
মানে আজকের অর্থনীতি তো সুদের উপরই দাঁড়িয়ে আছে। কারণটা বেশ গভীর। ইসলামী দৃষ্টিকোণ থেকে অর্থ নিজে নিজে নতুন অর্থ তৈরি করতে পারে না। সম্পদ তৈরি হয় প্রকৃত অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে, শ্রম, উদ্যোগ, ঝুঁকি গ্রহণ। সুদ ব্যবস্থায় অর্থ প্রায়শই ঝুঁকি ছাড়াই বাড়ে, যা সম্পদের বণ্টনে অসাম্য তৈরি করে এবং ফটকাবাজিকে উৎসাহিত করতে পারে। আজকের পৃথিবীতে যে ঋণ নির্ভর অর্থনীতি আর তার সংকটগুলো আমরা দেখছি, তার প্রেক্ষাপটে এই রিবা নিষিদ্ধকরণের ভাবনাটা নতুন করে ভাবার মতো। আচ্ছা, আর কি আছে? দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল জাকাত। এটা কিন্তু নিছক দান বা চ্যারিটি নয়। তাহলে কি? এটা ধনীদের সম্পদে সমাজের অভাবী অংশের একটা স্বীকৃত অধিকার। এটা একটা বাধ্যতামূলক ব্যবস্থা যা সম্পদকে সচল রাখে, কারণ অলসভাবে ফেলে রাখা বা সঞ্চিত অর্থের উপরও জাকাত দিতে হয়। এটা শুধু দারিদ্র্য দূর করার উপায় নয়, এটা অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করারও একটা পরোক্ষ উপায়। একই সাথে সমাজে একটা সুরক্ষা জাল তৈরি করে। ইন্টারেস্টিং। মালিকানা নিয়ে কি ধারণা? ইসলাম ব্যক্তিগত মালিকানাকে স্বীকার করে, তবে এটাকে একটা শর্তহীন অধিকার হিসেবে দেখে না, বরং এটাকে দেখা হয় স্রষ্টার পক্ষ থেকে পাওয়া এক আমানত বা দায়িত্ব, ট্রাস্টিশিপ হিসেবে। আমানত মানে হলো সম্পদের মালিক আপনি হলেও তার ব্যবহারের ক্ষেত্রে আপনার দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, পরিবেশের প্রতি। আপনি এমনভাবে সম্পদ ব্যবহার করতে পারেন না যা অন্যের ক্ষতি করে বা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। প্রয়োজনে রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করতে পারে। যেমন খলিফা ওমরের সময়ে অনাবাদী বা পরিত্যক্ত জমি সওয়াফি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এনে নিশ্চিত করা হয়েছিল যাতে মূল্যবান সম্পদ অব্যবহৃত পড়ে না থাকে। তার মানে এখানে ব্যক্তি অধিকার আর সামাজিক কল্যাণের মধ্যে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা করা হয়েছে। একদম। এই ভারসাম্যটাই হল চতুর্থ মূলনীতি, সামাজিক ন্যায়বিচার ও নৈতিক বাজার। ইসলাম একদিকে যেমন উপার্জনের পার্থক্যকে স্বাভাবিক বলে মানে, তেমনি মানবিক মর্যাদায় সবাই সমান এটাও নিশ্চিত করতে চায়। সম্পদের সুষম বণ্টন, চুক্তিতে স্বচ্ছতা, লেনদেনে সততা, মজুতদারি বা কালোবাজারি নিষিদ্ধ করা, এগুলোর উপর খুব জোর দেয়া হয়েছে। আল গাজ্জালি বা ইবনে তাইমিয়ার মতো আলেমরা মুক্ত বাজারের ধারণা দিলেও তারা মনে করতেন বাজারকে নৈতিকতার ঊর্ধ্বে রাখা চলে না। প্রয়োজনে রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে হবে অন্যায্য চর্চা বন্ধ করার জন্য। এই নীতিগুলোর সাথে তো ঐতিহাসিক প্রেক্ষাপটও জড়িত, যেমন ইবনে খালদুনের কথা বলছিলেন। হ্যাঁ, ইবনে খালদুন এক অসাধারণ চিন্তাবিদ। তার মুকদ্দিমায় তিনি আসাবিয়া বা গোষ্ঠী সংহতির ধারণা দিয়েছেন। তিনি মনে করতেন এটাই যে কোনো সমাজ বা রাষ্ট্রের উত্থান পতনের মূল চালিকা শক্তি। আসাবিয়া, এটা ঠিক কি? এটা হলো একটা গভীর সামাজিক বন্ধন, একাত্মতাবোধ, যা একটা গোষ্ঠীকে একসাথে রাখে, একসাথে কাজ করতে উদ্বুদ্ধ করে। খালদুন দেখিয়েছেন যাযাবর জীবনে এই আসাবিয়া খুব শক্তিশালী থাকে, কিন্তু যখন সেই গোষ্ঠী শহর প্রতিষ্ঠা করে, বিলাসী জীবনে অভ্যস্ত হয়, তখন এই সংহতি কমতে থাকে। একই সাথে করের বোঝা বাড়ে, রাষ্ট্র দুর্বল হয় এবং শেষ পর্যন্ত পতন ঘটে। এই চক্রাকার তত্ত্বটা কিন্তু শুধু 1400 শতকের আরব বিশ্বের জন্য নয়, যে কোনো সভ্যতার ইতিহাসের জন্যই প্রাসঙ্গিক। সত্যি তো, আজকের দিনেও তো আমরা দেখি সামাজিক সংহতির অভাব কিভাবে একটা দেশকে বা সমাজকে ভেতর থেকে দুর্বল করে দেয়। ঠিক। খালদুনের বিশ্লেষণ শুধু ঐতিহাসিক নয়, সমাজতাত্ত্বিক এবং অর্থনৈতিকও। তিনি শ্রম বিভাজন, বাজারের চাহিদা যোগান, রাষ্ট্রের ভূমিকা এসব নিয়েও আলোচনা করেছেন। তার কাজ আমাদের মনে করিয়ে দেয় অর্থনীতি সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। নৈতিক ভিত্তি আর সামাজিক সংহতি ছাড়া শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হয় না। সূত্রগুলোতে আরও একটা বিষয় উঠে এসেছে। মধ্যযুগে ইসলামী বিশ্বের বাণিজ্য কতদূর ছড়িয়েছিল, কিন্তু অর্থনীতির ইতিহাসে এদের অবদান সেভাবে স্বীকৃতি পায়নি। এটা কি সেই প্রাচ্যবাদেরই প্রভাব? মনে করার যথেষ্ট কারণ আছে। সাইদের মূল যুক্তিটাই তো এটা। পশ্চিমা জ্ঞানচর্চা প্রাচ্যের অর্জনকে হয় অস্বীকার করেছে, নয়তো এমনভাবে আত্মস্থ করেছে যে তার আসল উৎসটাই হারিয়ে গেছে। যেমন অনেকেই বলেন যে অর্থনীতির অনেক ধারণা যা পরে ইউরোপে বিকশিত হয়েছে, তার ভ্রূণ হয়তো মুসলিম চিন্তাবিদদের কাজে পাওয়া যায়, কিন্তু সেটাকে আড়ালে রাখা হয়েছে।
পাশাপাশি এটাও মনে রাখতে হবে ইসলামী বিশ্ব নিজেও একরঙা ছিল না। সেখানে নানা মাযহাব, চিন্তার ধারা, রাজনৈতিক সংঘাত সবই ছিল। এই অভ্যন্তরীণ বৈচিত্র্যকেও প্রাচ্যবাদী বয়ান প্রায়ই চেপে যায়। তাহলে সব মিলিয়ে ইসলামী ঐতিহ্য থেকে আমরা একটা ভিন্ন ধরনের নৈতিক অর্থনৈতিক কাঠামোর ধারণা পাচ্ছি, যেখানে রিবার মতো নিষেধাজ্ঞা আছে, জাকাতের মতো বাধ্যতামূলক পুনর্বণ্টন ব্যবস্থা আছে, মালিকানার সামাজিক দায়বদ্ধতা আছে। আজকের এই সময়ে দাঁড়িয়ে যেখানে পুঁজিবাদের নানা সংকট, অসাম্য, পরিবেশ সংকট, অর্থের প্রতি অতিরিক্ত লোভ, এগুলো নিয়ে এত কথা হচ্ছে, সেখানে এই ইসলামী মডেল কি কোনো প্রাসঙ্গিকতা বহন করে? দেখুন, সরাসরি সমাধান বলাটা হয়তো ঠিক হবে না, কারণ যে কোনো ব্যবস্থাকেই তার সময়ে ও প্রেক্ষাপটে বুঝতে হয়। কিন্তু এটা নিশ্চিতভাবে একটা বিকল্প দৃষ্টিকোণ হাজির করে। যেমন ধরুন, রিবা নিষিদ্ধ করার মাধ্যমে এটা ঝুঁকি ভাগ করে নেওয়ার নীতিকে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং উৎসাহিত করে, যা আজকের ঋণভিত্তিক ব্যবস্থার চেয়ে স্থিতিশীল হতে পারে। জাকাত সরাসরি অসাম্য কমাতে এবং সামাজিক চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে। মালিকানাকে আমানত হিসেবে দেখার ধারণাটা পরিবেশ বা সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে নতুন ভাবনা যোগাতে পারে। তার মানে যেখানে আধুনিক অর্থনীতি প্রায়শই অর্থকে একটা বিমূর্ত মূল্যবোধ নিরপেক্ষ সত্তা হিসেবে দেখে, সেখানে ইসলামী ঐতিহ্য অর্থ ও অর্থনীতিকে একটা বৃহত্তর নৈতিক ও সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেছে। হ্যাঁ, মূল পার্থক্যটা এখানেই। অর্থনৈতিক কার্যাবলীর চূড়ান্ত লক্ষ্য শুধু মুনাফা অর্জন নয়, বরং সামগ্রিক কল্যাণ, মাসলাহা এবং ন্যায়বিচার আদল প্রতিষ্ঠা। আজকের পৃথিবীতে যখন আমরা টেকসই উন্নয়ন, নৈতিক বিনিয়োগ বা সামাজিক ব্যবসার কথা বলছি, তখন এই প্রাচীন প্রজ্ঞাগুলো হয়তো নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে। তাহলে আজকের আলোচনা থেকে যা উঠে এলো, একদিকে সাঈদ আর ইলিচ আমাদের দেখাচ্ছেন কিভাবে প্রভাবশালী পশ্চিমা বয়ান, প্রাচ্যবাদ বা প্রতিষ্ঠান, স্কুল আমাদের চিন্তা, আমাদের সম্ভাবনাকে সীমিত করে দিতে পারে। অন্যদিকে ইসলামী ইতিহাস আর অর্থনৈতিক ভাবনা আমাদের সামনে একটা ভিন্ন ধরনের মূল্যবোধ ভিত্তিক পথের ইশারা দিচ্ছে। একদম। এই তিনটে থিম, জ্ঞানের ক্ষমতা ও তার সীমাবদ্ধতা, প্রাতিষ্ঠানিকতার সংকট এবং একটি বিকল্প নৈতিক অর্থনৈতিক কাঠামোর সন্ধান, সবগুলোই আজকের পৃথিবীর জটিল চ্যালেঞ্জগুলো বোঝার জন্য জরুরি। আমরা এমন এক সময়ে আছি যেখানে প্রযুক্তি একদিকে অভাবনীয় সম্ভাবনা তৈরি করছে, এআই, বায়োটেকনোলজি, আবার অন্যদিকে সেই প্রযুক্তি হয়তো নতুন ধরনের অসাম্য বা নিয়ন্ত্রণ তৈরি করছে। পুরনো অর্থনৈতিক মডেলগুলো প্রশ্নের মুখে। ঠিক। এই পরিস্থিতিতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শেখা, প্রচলিত ধারণাগুলোকে, তা সে প্রাচ্য নিয়েই হোক বা শিক্ষা নিয়েই হোক বা অর্থনীতি নিয়েই হোক, সাহসের সাথে প্রশ্ন করা এবং শেষ পর্যন্ত মানবিক মূল্যবোধকে, ন্যায় বিচারকে কেন্দ্রে রাখাটা হয়তো সবচেয়ে জরুরি। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায়, তাই না? অবশ্যই। এই যে আমরা বিভিন্ন জ্ঞান ব্যবস্থা, ক্ষমতা কাঠামো আর নৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বললাম, প্রাচ্যবাদ, ডিস্কুলিং, ইসলামী অর্থনীতি, এই সচেতনতাটা আসলে আমাদের কি কাজে লাগতে পারে? এটা কি আমাদের পৃথিবীকে বোঝার পদ্ধতি, আমাদের জ্ঞান অর্জন করার উপায়, এমনকি এই যে নতুন প্রযুক্তিগুলো আসছে সেগুলোকে ব্যবহার করার ভঙ্গি, এগুলোকে আরও উন্নত, আরও মানবিক, আরও ন্যায়সঙ্গত করে তুলতে পারে কিভাবে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আর এর উত্তরটা হয়তো আমাদের সবাইকে একসাথে খুঁজে বের করতে হবে। আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন।